বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি সম্পর্কে আমরা সবাই অবগত। কিন্তু এর ফলে কি আমাদের যে সামাজিক নিরাপত্তা, আমাদের অর্থের নিরাপত্তা বা আমাদের জীবনের নিরাপত্তা এইগুলো বিঘ্নিত হয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব আরও ব্যাপক, আরও ভয়াবহ? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সাথে আইন শৃঙ্খলার অবনতির পিছনের কারণগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে আসি যে আমাদের দেশের অর্থনীতিতে এর প্রভাবটা কিভাবে পড়বে। দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যদি না হয় বা অদূর ভবিষ্যতে যদি উন্নতির সম্ভাবনা না দেখা যায়, তাহলে বিদেশি বিনিয়োগ এটা তো থেমে যাবেই, সাথে বিদেশিরা যে বিনিয়োগ করছিল সেটাও কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি আমাদের দেশীয় যে বিনিয়োগ আছে, বিত্তশালীরা আছে, তারাও কিন্তু ব্যবসা থেকে টাকা তুলে নেবে এবং তারাও দেখা যাচ্ছে বিদেশে চলে যাবে। তখন আমাদের দেশে পুঁজির ঘাটতি দেখা দেবে বা আমাদের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এখন আসে এই পরিস্থিতি আমাদের সমাজে কোন ধরনের প্রভাব পড়বে। দেখেন, আমরা এখনই দেখতেছি যে অনেক চোরকে গণপিটুনি দেওয়া হচ্ছে, ছিনতাইকারীকে গণপিটুনি দেওয়া হচ্ছে বা বিভিন্ন বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে। এখন এইগুলার সাথে যখন আমাদের নিরীহ সাধারণ মানুষগুলো জড়াই যাচ্ছে, তাদের উপর কিন্তু এর উপরে মানসিক একটা প্রভাব পড়বে। যে একজন চোরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতেছে, এর থেকে যে সে ভুলে যাইতে পারবে বা এর থেকে যে সে মুক্তি পেয়ে যাবে, এরকম কিন্তু না। এবং আমরা যে সোশ্যাল মিডিয়ায় বা সংবাদে দেখতেছি যে অপরাধগুলা, এইগুলা কিন্তু আমাদের মগজে ঢুকে যাচ্ছে এবং আমাদের মগজে স্থায়ীভাবে থেকে আমাদেরকে এক প্রকার পীড়া দিচ্ছে। এই পীড়ার কারণে আমরা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের কোনো একটা মেয়ে, সে গ্রাম থেকে শহরে এসে পড়ালেখা করবে, তখন তাদের উপরে আমরা একটা বাধা সৃষ্টি করতেছি। বা একটা ছেলে শহরে এসে থাকবে বা শহরে এসে একটা চাকরির সন্ধান করবে, তখন কিন্তু তাদেরকে আমরা বলতেছি যে তুমি হয়তো 2 দিন পরে যাও বা পরিস্থিতি দেখো একটু স্বাভাবিক হয় কিনা। এই কারণে কিন্তু অনেকের জীবনযাত্রা থমকে যাচ্ছে এবং দেশের যে মানে সামাজিক যে কর্মকাণ্ড, এইগুলা কিন্তু অনেক ক্ষেত্রে থেমে যাচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে কি, আপনার বাড়ির সামনে আগে একটা লোক যদি হেঁটে যেত, তাহলে আপনি কোনো গায়ে মাখতেন না। এখন যদি রাত 10টার পরে বা 12টার দিকে দেখেন একটা লোক হেঁটে যাচ্ছে, আপনি কিন্তু তাকে সন্দেহ করতেছেন বা তাকে একজন অপরাধী হিসেবে ধরে নিচ্ছেন। এইগুলা কিন্তু আমাদের সামাজিকভাবে একটা পীড়া সৃষ্টি করবে, আমাদের একটা মানে যন্ত্রণা দিবে বা আমাদের অনেক ক্ষেত্রে অপরাধের সাথেও জড়াই ফেলবে। এছাড়াও আমরা অনেকে দ্রুত একটা নির্বাচনের আশা করতেছিলাম, নির্বাচনের পরে একটা গণতান্ত্রিক সরকার আসবে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, এরকম একটা আমাদের ধারণা ছিল। কিন্তু এই যে যে পরিবেশ পরিস্থিতি, এর ভিতরে কিন্তু নির্বাচন আয়োজন করাটাও প্রায় অসম্ভব একটা কাজ। কারণ আমরা জানি যে নির্বাচনের সময় আমাদের যেমন উৎসাহ উদ্দীপনা থাকে, সেই একইভাবে আমাদের সমাজে বিভিন্ন গ্যাঞ্জাম, মারামারি, দলাদলি সৃষ্টি হয়। এখন এইগুলো নিয়ন্ত্রণ করা, এই যে যে পরিবেশ, এই পরিস্থিতি, এর ভিতরে কিন্তু আসলে পুলিশ বা আর্মির পক্ষে সম্ভব না। এখন এই যে এর ভিতরে নির্বাচন দিলে সেটা হয়তো আরও দেশের জন্য ভয়াবহ একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যা আসলে আমাদের জন্য আরও ক্ষতির কারণ হতে পারে। এখন বোঝার চেষ্টা করবো আইন শৃঙ্খলার অবনতির পিছনের কারণগুলো কি। দেখেন, একজন মানুষের যদি খাদ্যের নিরাপত্তা না থাকে, বাসস্থানের নিরাপত্তা না থাকে, সে কিন্তু যে কোনো কিছু করতে পারে। এমনকি নিজের ক্ষেত্রে ছাড় দিলেও তার পরিবার যদি অনিশ্চয়তায় ভোগে, খাদ্যের সংকটে ভোগে বা বাসস্থানের সংকটে ভোগে, তখন কিন্তু সে যে কোনো কিছু করতে পারে। এছাড়াও ধরেন কেউ সম্প্রতি কর্মসংস্থান হারাইছে, তার অতীতে হয়তো ক্রাইম রেকর্ড আছে বা সে অতীতে ক্রাইম করছে, এখন কিন্তু সে সেই ক্রাইমের জগতে ফিরে যেতে দ্বিধা করবে না। বা এখন দেখা যাচ্ছে যে একটা পরিবেশ পরিস্থিতি ক্রাইম করার উপযোগী হয়েছে, তখন সে কিন্তু আরও উৎসাহী হয়ে দেখা যাচ্ছে ক্রাইম করবে। এইভাবে আসলে আমাদের যে আইন শৃঙ্খলা, এটা আরো দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আর বাংলাদেশে যে লাখ লাখ মানুষ নতুন করে বেকার হয়েছে, এইটাকে উপেক্ষা করা বা এটাকে এড়াই যাওয়ার কিন্তু আসলে সুযোগ না। আইন শৃঙ্খলা অবনতির আর একটা কারণ হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন। এখন রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আমাদের সমাজে বিভিন্ন যে অবস্থানগুলো, এইগুলা পরিবর্তন হচ্ছে। ধরেন একজন একটা বাস স্ট্যান্ডের দায়িত্বে একজন ছিল, সে চাঁদা তুলতো বা এটা করতো সেটা করতো, এখন সেইখানে নতুন একজন আসতেছে। এখন নতুন যদি সেখানে 2 জন এসে যায়, তাদের ভিতর মারামারি মানে খুবই স্বাভাবিক। এইভাবে আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক দায়িত্ব বা রাজনৈতিক দায়িত্ব বা বিভিন্ন ব্যবসায়িক বা আঞ্চলিক বিভিন্ন দায়িত্বে অনেক ক্ষেত্রে অনেক মানুষ থাকে, রাজনৈতিক পদ পদবীধারী লোকজন এইগুলোতে থাকে। এখন তারা জায়গা দখল করতে যাচ্ছে বা তাদের স্থান নিতে যাচ্ছে, তাদের ভিতরে একটা ক্লাশ সৃষ্টি আছে। বা অনেকে দেখা যাচ্ছে যে বাড়ি ছাড়া ঘর ছাড়া দীর্ঘদিন ছিল, সে ঘরে ফিরে বাড়ি ফিরে দেখা যাচ্ছে অনেকের প্রতি আক্রোশ ঝাড়তেছে, অনেকের প্রতি প্রতিশোধ নিচ্ছে। এইগুলা কিন্তু আরও একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির। আর সব থেকে যে বড় কারণটা, সেটা আমরা সবাই জানি যে আমাদের পুলিশ, তারা ইনঅ্যাক্টিভ বা তারা কাজগুলা ঠিকঠাকভাবে করতেছে না। এখন তারা ঠিকঠাকভাবে যে কাজ করতেছে না, এর জন্য আসলে কি দায়ী বা কিসের জন্য তারা করতেছে না। দেখেন, আমরা গত কয়েক বছরে আমাদেরকে এরকমভাবে বোঝানো হয়েছে বা এরকমভাবে করা হয়েছে যে পুলিশ হচ্ছে একটা দলের, পুলিশ হচ্ছে একটা সরকারের। কিন্তু আসলে যে পুলিশ,
এরা কিন্তু যে কোনো সরকার পরিবর্তন হইলে তাদের হয়েই কাজ করে। পুলিশ কখনো বিরোধী দলের সাথে খুবই সদয় আচরণ করে, এরকম কখনো করে না। এছাড়া পুলিশ যখন অপরাধ দমন করতে যায়, অনেক সময় নিরীহ মানুষ আক্রান্ত হয়, অনেক সময় অনেক পুলিশের খারাপ উদ্দেশ্য প্রয়োগ করে। এইগুলার ফলে পুলিশের যে উপর আমাদের একটা মানে খারাপ ধারণা নিয়ে দিচ্ছে, এটা কিন্তু আসলে আমাদের এই ধারণাটা আনা কখনো আদৌ উচিত ছিল না। আর পুলিশের প্রতি যে নির্যাতন নির্মমতা চলছে, এর ফলে তারা ইনঅ্যাক্টিভ হবে, খুবই স্বাভাবিক। এখন আমাদের উচিত বা আমাদের সরকারের উচিত যে এই পুলিশকে মোরালি আরো মানে জাগ্রত করা। আর পুলিশের যদি কেউ কোনো অপরাধ করে থাকে, সে করছে সরকারের নির্দেশে, সে তার দায়িত্ব পালন করছে। এইখানে আসলে এইভাবে তাকে দোষারোপ করা বা পুলিশ বাহিনীকে দোষারোপ করা, এইগুলা সুযোগ নেই। এইগুলা থেকে আসলে আমাদের এখনই বের হয়ে আসা উচিত। তাহলে হয়তো দিনে দিনে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারা যদি অ্যাক্টিভ হয়, তাহলে কিছুটা উন্নতি আমরা দেখতে পারবো বা হবে।